আপনি কি জানেন যে একজন মানুষ প্রতিদিন গড়ে কতগুলো সিদ্ধান্তের সম্মুখীন হয়? মনোবিজ্ঞানীরা বলেন সংখ্যাটা কয়েক হাজার, কিন্তু এর মধ্যে কতগুলো সিদ্ধান্ত আমরা আসলে ভেবেচিন্তে নেই, আর কতগুলো সিদ্ধান্ত অন্যের প্ররোচনায়, আবেগের বশবর্তী হয়ে বা ভুল তথ্যের ভিত্তিতে নেই। সক্রেটিস বলেছিলেন, যে জীবন পরীক্ষিত নয় সে জীবন যাপনের যোগ্য নয়। আমাদের এই গল্পটি সেই পরীক্ষার, সেই সত্য অনুসন্ধানের। এটি এমন এক যাত্রার গল্প যা আপনাকে শেখাবে কিভাবে অন্যের প্ররোচনা থেকে নিজেকে মুক্ত করে নিজের যুক্তিবোধকে শানিত করতে হয়। ঢাকার শাহবাগের এক কোলাহলপূর্ণ চায়ের দোকান। বিকেলের পড়ন্ত রোদ টিএসসির লাল ইঁটের দেয়ালে এসে পড়েছে। চারদিকে শিক্ষার্থীদের আড্ডা, তর্ক আর চায়ের কাপের টুংটাং শব্দ। এক কোনায় কিছুটা বিষণ্ণ মনে বসে আছে অনিক। সে একটি দৈনিক পত্রিকার জুনিয়র রিপোর্টার। তার সামনে বসে আছেন মির্জা সাহেব। চুলে পাক ধরেছে, চোখে মোটা ফ্রেমের চশমা, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত তীক্ষ্ণতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অবসরপ্রাপ্ত অধ্যাপক, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে তিনি লজিক দাদু নামেই বেশি পরিচিত। অনিক হতাশ গলায় বলল, স্যার, আমি আর পারছি না। আমার এডিটর আজকের রিপোর্টটাও ফেলে দিয়েছেন। তিনি বলেন আমার লেখায় নাকি ইমোশন বেশি, লজিক নেই। কিন্তু আমি তো যা দেখেছি তাই লিখেছি। একটা কোম্পানি জীবন শক্তি নামের একটা নতুন হেলথ ড্রিঙ্ক বাজারে এনেছে। বলছে এটা খেলে নাকি ক্যান্সার ভালো হয়, স্মৃতিশক্তি বাড়ে। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। আমি যখন লিখলাম এটা ভুয়া, কোম্পানি আমাকে লিগ্যাল নোটিশ পাঠালো। আমার বস বললেন, তোমার আর্টিকেলে কোনো স্ট্রং আর্গুমেন্ট নেই। মির্জা সাহেব মুচকি হাসলেন, চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, অনিক, তুমি কি জানো আর্গুমেন্ট বা যুক্তি আসলে কি? অনেক ভুরু কুচকে বলল, যুক্তি? যুক্তি মানে তো তর্ক করা, যেমন আমি আর আমার বস করলাম। উনি চিল্লাচিল্লি করলেন, আমিও একটু গলা চড়ালাম। মির্জা সাহেব মাথা নাড়লেন, না, ওটা হলো ঝগড়া। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার ভাষায় আর্গুমেন্ট বা যুক্তি হলো কাউকে কোনো কিছু বিশ্বাস করানো বা কোনো কাজ করতে প্ররোচিত করার জন্য ভালো কারণ উপস্থাপন করা। তুমি যখন কাউকে কোনো কিছু করতে বা বিশ্বাস করতে বলো, তখন তোমাকে তার সপক্ষে কারণ দর্শাতে হয়, শুধু দাবি করলেই হয় না। যেমন? অনেক নড়ে চড়ে বসল। ধরো ওই কোম্পানি বলছে জীবন শক্তি কিনুন। এটা একটা দাবি বা উপসংহার। এখন তুমি যদি প্রশ্ন করো কেন কিনব, আর তারা উত্তর দেয় কারণ এতে আছে হিমালয়ের দুর্লভ ভেষজ যা শরীরকে সতেজ করে, তাহলে তারা তোমাকে একটা কারণ বা হেতু বচন দিল। এই যে দাবির সপক্ষে কারণ দেখানো, এটাই হলো আর্গুমেন্ট বা যুক্তি। অনেক পকেট থেকে একটা দুমড়ানো লিফলেট বের করল। স্যার, এই দেখুন ওদের বিজ্ঞাপন। এখানে লেখা আছে হাজার হাজার মানুষ জীবন শক্তি ব্যবহার করছে। আপনি কেন পিছিয়ে থাকবেন? এখনই কিনুন। মির্জা সাহেব লিফলেটটা হাতে নিলেন। আচ্ছা বলতো, এটা কি কোনো আর্গুমেন্ট? অনেক একটু ভেবে বলল, হ্যাঁ, ওরা তো বলছে এটা কিনতে, কারণ হাজার হাজার মানুষ এটা ব্যবহার করছে। ঠিক ধরেছ, তারা তোমাকে প্ররোচিত করার চেষ্টা করছে। কিন্তু সব প্ররোচনাই কি যুক্তি? ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রথম ধাপ হলো এটা বোঝা যে কেউ কি আসলে যুক্তি দিচ্ছে নাকি অন্য কোনো উপায় তোমাকে প্রভাবিত করার চেষ্টা করছে। মির্জা সাহেব চশমাটা ঠিক করে বললেন, আমাদের চারপাশে প্রতিনিয়ত আমাদের বিশ্বাস এবং কাজকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। টেলিভিশনের বিজ্ঞাপন, রাজনীতিবিদদের ভাষণ, এমনকি বন্ধুদের অনুরোধও সবই এক ধরনের প্ররোচনা। কিন্তু আমাদের দেখতে হবে তারা কি আমাদের ভালো কারণ দিচ্ছে নাকি শুধু আবেগের সাথে খেলছে। যুক্তিকে চিনতে হলে তোমাকে আগে এর গঠন বুঝতে হবে। গঠন? যুক্তির আবার গঠন কি? মির্জা সাহেব টেবিলের উপর আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে বোঝাতে লাগলেন। ধরো আমি বললাম, প্রিমিস 1, অতিরিক্ত গাড়ি ব্যবহার পরিবেশের ক্ষতি করছে। প্রিমিস 2, পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। উপসংহার, অতএব আমাদের গাড়ির ব্যবহার কমানো উচিত। এখানে প্রথম দুটি বাক্য হলো কারণ বা প্রিমিস, আর শেষেরটি হলো সিদ্ধান্ত। যুক্তিবিদ্যার ভাষায় একে স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ রূপ বলা হয়। যখন তুমি কোনো জটিল লেখা বা ভাষণ বিশ্লেষণ করবে, তখন সেটাকে এভাবে সাজিয়ে নিলে ভুল ধরা সহজ হয়। অনেক বলল, কিন্তু স্যার, সবসময় তো এভাবে সাজানো থাকে না। মানুষ তো কথা বলার সময় অতএব, কারণ এসব সবসময় বলে না। একদম ঠিক। আর সেখানেই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের চ্যালেঞ্জ। তোমাকে খুঁজে বের করতে হবে বক্তা আসলে কি প্রমাণ করতে চাইছেন। কিছু শব্দ আছে যা আমাদের সাহায্য করে, যেমন অতএব, সুতরাং, তাই। এগুলো সাধারণত সিদ্ধান্তের আগে বসে। এদের বলা হয় কনক্লুশন ইন্ডিকেটর বা সিদ্ধান্ত নির্দেশক। আবার কারণ, যেহেতু, এগুলো প্রিমিস বা হেতু বচনের আগে বসে। এদের বলা হয় প্রিমিস ইন্ডিকেটর। অনেক লিফলেটটার দিকে তাকিয়ে বলল, স্যার, এখানে লেখা আছে যেহেতু জীবন শক্তি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখানে যেহেতু আছে, তার মানে এটা একটা যুক্তি। হ্যাঁ, এখানে তারা যুক্তি দিচ্ছে। প্রেমিস, জীবন শক্তি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। উপসংহার, জীবন শক্তির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু মনে রাখবে, সব যেহেতু বা কারণ কিন্তু যুক্তি তৈরি করে না। মাঝে মাঝে এগুলো ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন হিসেবেও ব্যবহৃত হয়। যুক্তি আর ব্যাখ্যার মধ্যে পার্থক্য কি? অনেক বিভ্রান্তের মতো প্রশ্ন করল। মির্জা সাহেব চায়ের শেষ চুমুকটা দিয়ে বললেন, খুবই সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। ধরো এই চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। আমি বললাম, কাপটা ভেঙে গেছে কারণ হাত থেকে পড়ে গিয়েছিল। এখানে আমি কি তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করছি যে কাপটা ভেঙেছে? না, আমরা দুজনেই দেখতে পাচ্ছি কাপটা ভাঙা। আমি শুধু এর কারণটা ব্যাখ্যা করছি। এটা হলো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। কিন্তু ধরো আমরা একটা বন্ধ ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। ভেতর থেকে কাঁচ ভাঙার শব্দ এলো।
আমি বললাম, ভেতরে নিশ্চয়ই কিছু ভেঙেছে, কারণ আমি কাঁচ ভাঙার শব্দ শুনেছি। এখানে আমি তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করছি যে ভেতরে কিছু ভেঙেছে, যা তুমি এখনও নিশ্চিত নও, এবং আমার শোনার অভিজ্ঞতাকে প্রমাণ হিসেবে ব্যবহার করছি। এটা হলো আর্গুমেন্ট বা যুক্তি। অনেক মাথা নেড়ে বলল, বুঝলাম, মানে ব্যাখ্যায় আমরা জানি ঘটনাটা সত্য, শুধু কারণ খুঁজছি, আর যুক্তিতে আমরা কারণ দিয়ে ঘটনাটাকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করছি। চমৎকার, মির্জা সাহেব খুশি হলেন। এবার তোমার ওই জীবন শক্তির বিজ্ঞাপনে ফিরে যাই। তুমি বলছিলে তোমার বস তোমার রিপোর্টের লজিক খুঁজে পাননি। সমস্যাটা হয়তো তোমার যুক্তিতে নয়, সমস্যাটা হয়তো তুমি তাদের ফাঁদগুলো ধরতে পারোনি। চলো আমরা একটু গভীরে যাই। চ্যাপ্টার 2 এর পাঠ, ভাষা এবং অলঙ্কার শাস্ত্র বা রেটারিক। সন্ধে নেমে এসেছে। টিএসসির মোড়ে ল্যাম্প পোস্টগুলো জ্বলে উঠেছে। অনেক আর মির্জা সাহেব হাঁটতে হাঁটতে রমনা পার্কের দিকে গেলেন। মির্জা সাহেব বললেন, ভাষা মানুষের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, কিন্তু এই ভাষাই আবার ধোঁকা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আমরা যখন কোনো কিছু পড়ি বা শুনি, তখন আমাদের সতর্ক থাকতে হবে যে বক্তা কি আমাদের যুক্তি দিচ্ছেন নাকি শব্দের জাদুতে ভোলাচ্ছেন। অনেক জিজ্ঞেস করল, শব্দের জাদু বলতে কি বোঝাচ্ছেন? রেটারিক বা অলঙ্কার শাস্ত্র। যখন কেউ কোনো ভালো কারণ বা যুক্তি ছাড়াই শুধুমাত্র ভাষার সৌন্দর্য বা আবেগময় শব্দ ব্যবহার করে কাউকে প্ররোচিত করার চেষ্টা করে, তখন তাকে রেটারিক বলা হয়। এটা যুক্তির সম্পূর্ণ বিপরীত। যুক্তিতে আমরা আমাদের বিচার বুদ্ধি বা রিজন ব্যবহার করি, আর রেটারিকে আমাদের আবেগ, ভয় বা কুসংস্কারকে ব্যবহার করা হয়। মির্জা সাহেব অনিকের হাতের লিফলেটটা নিয়ে একটা লাইনের ওপর আঙুল রাখলেন। দেখো, এখানে লেখা, জীবন শক্তি, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। এখানে কি কোনো যুক্তি আছে? কেন এটা উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি? এর মধ্যে কি উপাদান আছে যা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে? কিচ্ছু বলা নেই। শুধু উজ্জ্বল ভবিষ্যৎ এই শব্দটা ব্যবহার করে বাবা মায়ের আবেগকে নাড়া দেওয়া হয়েছে। এটাকে বলা হয় বাজওয়ার্ড। বাজওয়ার্ড? হ্যাঁ, এমন কিছু শব্দ যা শুনলেই মানুষের মনে একটা ইতিবাচক বা নেতিবাচক অনুভূতি তৈরি হয়, কিন্তু এর নির্দিষ্ট কোনো অর্থ সেই মুহূর্তে বক্তা পরিষ্কার করেন না। যেমন পরিবর্তন, ন্যায় বিচার, প্রগতিশীল, নতুন। বিজ্ঞাপনের নতুন এবং উন্নত বা নিউ অ্যান্ড ইমপ্রুভড কথাটা খুব দেখা যায়। এটাকে বলা হয় আপিল টু নভেলটি। মানুষ মনে করে নতুন মানেই ভালো, কিন্তু সবসময় কি তাই? নতুন ফর্মুলা আগের চেয়ে খারাপও তো হতে পারে। অনেক হাসল। ঠিক বলেছেন, আমার মোবাইলের নতুন আপডেটটা আগের চেয়ে স্লো। সেটাই। আবার দেখো, এখানে বলছে লক্ষ লক্ষ মানুষের ভরসা। এটাকে বলা হয় আপিল টু পপুলারিটি। মানে যেহেতু সবাই এটা করছে বা বিশ্বাস করছে, তাই এটা ভালো বা সত্য। কিন্তু গ্যালিলিও যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করত সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। সংখ্যাগরিষ্ঠতা কখনোই সত্যের মাপকাঠি হতে পারে না। অনেক নোটবুক বের করে লিখতে শুরু করল। স্যার, এগুলো তো গেল আবেগের খেলা, কিন্তু ওরা যে বলল প্রাকৃতিক উপাদান, এটা তো একটা তথ্য। এখানে ভুল কোথায়? মির্জা সাহেব পার্কের বেঞ্চে বসতে বসতে বললেন, এখানেই আসছে ভাষার মারপ্যাচ। এটাকে বলা হয় অস্পষ্টতা বা ভেগনেস। প্রাকৃতিক শব্দটা খুবই অস্পষ্ট। আর্সেনিকও প্রাকৃতিক, সাপের বিষও প্রাকৃতিক। তাই বলে কি সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো? প্রাকৃতিক বললেই যদি আমরা ধরে নিই সেটা নিরাপদ, তবে আমরা বোকার স্বর্গে বাস করছি। বক্তা ইচ্ছে করেই এমন শব্দ ব্যবহার করেন যার সীমা পরিসীমা নেই, যাতে মানুষ নিজের মতো করে ভালো অর্থটা ধরে নেয়। আর কোনো ফাঁদ আছে? অবশ্যই আছে। দ্ব্যর্থবোধকতা বা অ্যাম্বিগুইটি। যখন কোনো শব্দ বা বাক্যের একাধিক অর্থ হতে পারে এবং বক্তা সেটা পরিষ্কার করেন না। দ্ব্যর্থবোধকতা দুই ধরনের হয়। একটা হলো লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি বা শব্দগত দ্ব্যর্থতা, যেমন তীর শব্দটা। এটা নদীর তীর হতে পারে, আবার ধনুকের তীরও হতে পারে। আরেকটা হলো সিনট্যাকটিক অ্যাম্বিগুইটি বা বাক্য গঠনগত দ্ব্যর্থতা। যেমন, অনেক লাঠি হাতে চোরটিকে ধাওয়া করল। এখানে লাঠিটা কি অনেকের হাতে ছিল নাকি চোরের হাতে? বাক্যের গঠন এমন যে দুই অর্থই করা যায়। অনেক অবাক হয়ে বলল, এতদিন এগুলো খেয়ালই করিনি। আমি তো ভাবতাম যা লেখা আছে তাই সত্য। সত্যের ধারণাটাও কিন্তু গোলমেলে, মির্জা সাহেব বললেন। অনেকে বলে সত্য নাকি আপেক্ষিক, তোমার জন্য যা সত্য আমার জন্য তা সত্য নাও হতে পারে। কিন্তু যুক্তিবিদ্যায় আমরা এই ধারণা মানি না। আমরা মনে করি সত্য অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা যদি সত্য হয় তবে এটা তোমার জন্য, আমার জন্য, সবার জন্যই সত্য। কোনো দাবি সত্য হওয়ার অর্থ হলো বাস্তবে বিষয়টা আসলেই সেরকম। কিন্তু আমরা যখন যুক্তির বিচার করি, তখন আমরা শুধু সত্য খুঁজি না, আমরা খুঁজি যুক্তির বৈধতা। বৈধতা মানে লিগ্যাল কিছু? না না, লজিকের ভাষায় ভ্যালিডিটি বা বৈধতা একটা বিশেষ গুণ। একটা যুক্তি তখনই বৈধ হয় যখন তার প্রিমিস বা কারণগুলো সত্য হলে সিদ্ধান্তটা মিথ্যে হওয়াই অসম্ভব হয়। ধরো আমি বললাম, প্রিমিস 1, সব মানুষ মরণশীল। প্রিমিস 2, সক্রেটিস একজন মানুষ। উপসংহার, অতএব সক্রেটিস মরণশীল। এখানে যদি প্রথম দুটো বাক্য সত্য হয়, তবে তৃতীয় বাক্যটা সত্য না হয়ে পারে না। এটাই হলো ডিডাকটিভ ভ্যালিডিটি বা অবরোহী বৈধতা। অনেক মাথা চুলকালো। কিন্তু স্যার, জীবন শক্তির বিজ্ঞাপনে তো এমন নিরেট যুক্তি নেই। ঠিক তাই। বাস্তব জীবনে আমরা বেশিরভাগ সময় যে যুক্তি ব্যবহার করি তা হলো আরোহী বা ইন্ডাকটিভ। এখানে আমরা নিশ্চিত দাবি করি না, আমরা বলি সম্ভবত বা প্রবাবলি। যেমন প্রিমিস 1,
এ পর্যন্ত যতবার আমি জীবনশক্তি খেয়েছি আমার পেট ব্যথা করেছে। উপসংহার, সম্ভবত জীবনশক্তি আমার পেটে সহ্য হয় না। এখানে সিদ্ধান্তটা নিশ্চিত নয়, কিন্তু প্রিমিসটা তাকে জোরালো সমর্থন দিচ্ছে। একে বলা হয় ইন্ডাকটিভ ফোর্স। হঠাৎ অনিক বলল, স্যার, কোম্পানিটা একটা চার্ট দেখিয়েছে, সেখানে দেখিয়েছে গত 10 বছরে তাদের বিক্রি বেড়েছে, আর একই সময় মানুষের গড় আয়ুও বেড়েছে। তারা দাবি করছে তাদের ড্রিঙ্কস খাওয়ার কারণেই মানুষের আয়ু বেড়েছে। মির্জা সাহেব হেসে উঠলেন। এটা একটা ক্লাসিক ফ্যালাসি বা কুযুক্তি। এটার নাম হলো কাকতালীয় দোষ বা ফলস কজ। দুটো ঘটনা একসাথে ঘটলেই যে একটা আরেকটার কারণ তা নয়। গরমকালে আইসক্রিম বিক্রি বাড়ে, আবার গরমকালে সানগ্লাসও বিক্রি বাড়ে। তার মানে কি আইসক্রিম খাওয়ার কারণে মানুষ সানগ্লাস কেনে, নাকি দুটোরই আসল কারণ গরম আবহাওয়া? বিক্রির সাথে আয়ুর সম্পর্কটা হয়তো পুরোটাই কাকতালীয়, অথবা অন্য কোনো কারণ আছে, যেমন উন্নত চিকিৎসা ব্যবস্থা। রাত বাড়ছে, পার্কের আলো আধারিতে মির্জা সাহেবের মুখটা রহস্যময় লাগছে। তিনি বললেন, অনিক, এই যে আমরা এতক্ষণ কথা বললাম, যুক্তির গঠন, ভাষা, ভ্যালিডিটি, ইন্ডাকটিভ ফোর্স, এগুলো হলো তোমার অস্ত্র। একজন সাংবাদিক হিসেবে তোমার কাজ হলো এই অস্ত্র দিয়ে মিথ্যা আর প্ররোচনার পর্দা ছিঁড়ে ফেলা। তোমার এডিটর যখন বলেছেন তোমার রিপোর্টে লজিক নেই, তিনি হয়তো বুঝাতে চেয়েছেন তুমি আবেগ দিয়ে লিখেছ, যুক্তি দিয়ে বিশ্লেষণ করনি। তুমি বলেছ এটা ভুয়া, কিন্তু দেখাওনি কেন তাদের দাবিগুলো অযৌক্তিক। অনেক উঠে দাঁড়ালো, তার চোখে মুখে এখন নতুন দীপ্তি। আমি বুঝতে পেরেছি স্যার, আমি আগামীকালই নতুন করে রিপোর্টটা লিখব। আমি দেখাবো যে তাদের বিজ্ঞাপনে কিভাবে বাজওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কিভাবে তারা ভুল কারণ দেখিয়েছে, এবং তাদের দাবিগুলো কেন অস্পষ্ট। মির্জা সাহেবও উঠে দাঁড়ালেন। খুব ভালো, তবে মনে রেখো, আমরা এখনও যাত্রার শুরুতে। যুক্তিবিদ্যার জগৎটা বিশাল, সেখানে আরও অনেক জটিল ফাঁদ আছে। স্লিপারি স্লোপ, স্ট্রম্যান, অ্যাড হমিনেম, এগুলোর নাম শুনেছ? না স্যার। শুনবে। পরের দিন আমরা আলোচনা করব কিভাবে মানুষ যুক্তির নামে কুযুক্তি দেয়, কিভাবে বিপক্ষকে ঘায়েল করতে ব্যক্তিগত আক্রমণ করে, এবং কিভাবে পরিসংখ্যান দিয়ে মিথ্যা বলা হয়। তৈরি থেকো। অনেক মাথা নেড়ে সাই দিল। সে জানে এই শিক্ষা শুধু তার রিপোর্টিংয়ের জন্য নয়, তার জীবনের জন্যও জরুরি। সত্যকে মিথ্যার থেকে আলাদা করার এই বিদ্যেই হল ক্রিটিক্যাল থিঙ্কিং। পরদিন সকালে পত্রিকার অফিসে বসে অনেক তার নোটবুকটা নেড়েচেড়ে দেখছিল। গতকাল মির্জা সাহেবের সাথে আলোচনার পর তার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। আগে সে খবরের কাগজের সম্পাদকীয় বা পাঠকের চিঠিগুলো কেবল চোখ বুলিয়ে যেত। আজ সে সেগুলোর ব্যবচ্ছেদ করতে শুরু করেছে। তার সামনে একটি চিঠি খোলা। এক ভদ্রলোক লিখেছেন, আমাদের শহরে অবিলম্বে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া উচিত, কারণ কোচিং সেন্টারগুলো শিক্ষার বাণিজ্যিকীকরণ করছে এবং এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট হচ্ছে। অনেক কলম হাতে নিল। মির্জা সাহেব বলেছিলেন, যুক্তির আসল রূপটা বের করতে হলে সেটাকে পুনর্গঠন বা রিকনস্ট্রাকশন করতে হয়। সে মনে মনে ভাবল, এই চিঠিতে অনেক আবেগ আছে, অনেক বাড়তি কথা আছে। এগুলোকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় এক্সট্রেনিয়াস মেটেরিয়াল বা অপ্রয়োজনীয় উপাদান। যুক্তির খাতিরে এগুলোকে বাদ দিতে হবে। সে চিঠিটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ রূপে সাজানোর চেষ্টা করল। প্রেমিস 1, কোচিং সেন্টারগুলো শিক্ষার বাণিজ্যিকীকরণ করছে। প্রেমিস 2, কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট করছে। উপসংহার, অতএব শহরের সব ধরনের কোচিং সেন্টার অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। অনেকের মনে হলো, যুক্তিটা কি সম্পূর্ণ? এখানে এমন কিছু কি আছে যা লেখক বলেননি কিন্তু ধরে নিয়েছেন? হ্যাঁ, আছে। লেখক ধরে নিয়েছেন যে যা কিছু শিক্ষার বাণিজ্যিকীকরণ করে বা সৃজনশীলতা নষ্ট করে তা বন্ধ করে দেওয়া উচিত। একে বলা হয় ইমপ্লিসিট প্রেমিস বা উহ্য হেতুবচন। একজন ক্রিটিক্যাল থিঙ্কার বা সমালোচনামূলক চিন্তাবিদ হিসেবে অনেকের কাজ হলো এই লুকানো কথাগুলোকে সামনে নিয়ে আসা। একে বলা হয় মেকিং ইমপ্লিসিট এক্সপ্লিসিট। বিকেলে রমনা পার্কের সেই একই বেঞ্চে মির্জা সাহেবের সাথে দেখা হলো অনিকের। অনিক তার নোটবুক দেখিয়ে বলল, স্যার, আমি আজ একটা যুক্তি পুনর্গঠন করেছি, কিন্তু একটা জায়গায় আটকে গেছি। এখানে সিদ্ধান্তে বলা হয়েছে বন্ধ করে দেওয়া উচিত। এটা তো একটা কাজের পরামর্শ, এগুলোর বিচার কিভাবে করব? মির্জা সাহেব হাসলেন। চমৎকার প্রশ্ন অনিক, তুমি এখন প্র্যাকটিক্যাল রিজনিং বা ব্যবহারিক যুক্তির জগতে প্রবেশ করেছ। যখন আমরা কোনো কিছু করা উচিত বা অনুচিত নিয়ে যুক্তি দেই, তখন আমরা আসলে একটি লক্ষ্য অর্জনের উপায় নিয়ে কথা বলি। একে মিনস অ্যান্ড রিজনিংও বলা হয়। কিন্তু এখানে একটা বড় ফাঁক থেকে যায়। কীরকম? ধরো আমি বললাম, তোমার দাঁত ব্যথা কমানো উচিত, দাঁত ফেলে দিলে ব্যথা কমবে, অতএব তোমার দাঁত ফেলে দেওয়া উচিত। এটা কি ভালো যুক্তি? অনেক শিউরে উঠল। অবশ্যই না, দাঁত ফেলা ছাড়াও তো চিকিৎসার অন্য উপায় আছে, আর দাঁত ফেলার ক্ষতিও তো আছে। ঠিক তাই, প্র্যাকটিক্যাল রিজনিং বা ব্যবহারিক যুক্তিতে সিদ্ধান্ত বৈধ হতে হলে তোমাকে দুটো জিনিস নিশ্চিত করতে হবে। এক, প্রস্তাবিত কাজটি ওই সমস্যা সমাধানের মোস্ট এফিশিয়েন্ট বা সবচেয়ে কার্যকর উপায় হতে হবে। আর দুই, ওই কাজের কস্ট বা ক্ষতি তার বেনিফিট বা উপকারের চেয়ে কম হতে হবে। তোমার কোচিং সেন্টারের উদাহরণে কোচিং বন্ধ করলে হয়তো বাণিজ্যিকীকরণ কমবে, কিন্তু এর ফলে অনেক শিক্ষার্থী হয়তো প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হবে। সেই ক্ষতির হিসাব কি লেখক করেছেন? একে বলা হয় ব্যালেন্সিং কস্টস, বেনিফিটস অ্যান্ড প্রবাবিলিটিস। অনেক মাথা নাড়ল। বুঝলাম, মানে শুধু সমাধান দিলেই হবে না, দেখতে হবে সমাধানটা লাভজনক কিনা।
মির্জা সাহেব বললেন, এবার আরেকটু গভীরে যাই। তুমি যুক্তি সাজাতে পারছো, কিন্তু সেটা কতটা শক্তিশালী তা বুঝবে কিভাবে? এর জন্য আমাদের দরকার র্যাশনাল পারসুয়েসিভনেস বা যৌক্তিক প্ররোচনাশীলতা। এটা কি কাউকে পটিয়ে ফেলার ক্ষমতা? অনেক জিজ্ঞেস করল। না, একদমই না। কেউ তোমার কথায় পটল কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। লজিকে র্যাশনাল পারসুয়েসিভনেস মানে হলো যুক্তিটা এমন হতে হবে যে একজন যুক্তিবাদী মানুষের সেটা মেনে নেওয়া উচিত। এর জন্য 3টে শর্ত লাগে। 1, যুক্তিটি ভ্যালিড বা ইন্ডাকটিভলি ফোর্সফুল হতে হবে। 2, শ্রোতার কাছে প্রেমিস বা কারণগুলো বিশ্বাস করার মতো ভালো ভিত্তি বা জাস্টিফিকেশন থাকতে হবে। 3, যদি যুক্তিটা ইন্ডাকটিভ হয় তাহলে শ্রোতার কাছে এমন কোনো পাল্টা প্রমাণ থাকা যাবে না যা সিদ্ধান্তটাকে ভুল প্রমাণ করে। একে বলা হয় ডিফিটেড আর্গুমেন্ট। মির্জা সাহেব একটু থামলেন। ধরো আমি বললাম, অনেক কাল বৃষ্টি হবে, কারণ টিভিতে আবহাওয়ার খবরে বলেছে। এটা একটা ইন্ডাকটিভ যুক্তি। এটা তোমার কাছে যৌক্তিকভাবে গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু যদি তুমি জানো যে গতকাল টিভিতে ভুল খবর দিয়েছিল বা তুমি এখন আকাশে গনগনে সূর্য দেখছো, তবে যুক্তিটা তোমার কাছে ডিফিটেড বা পরাজিত হয়ে যাবে। অনেক বলল, স্যার যুক্তির কাঠামো তো বুঝলাম, কিন্তু মানুষ তো সবসময় এত সুন্দর করে যুক্তি দেয় না, তারা নানা রকম ফাঁকি দেয়। আপনি বলেছিলেন ফলস কজ বা কাকতালীয় দোষের কথা, এমন আর কি ফাঁকি আছে? মির্জা সাহেব গম্ভীর হলেন। এগুলোকে বলা হয় ফ্যালাসিস বা অনুপপত্তি। এগুলো হলো যুক্তির নামে প্রতারণা। এগুলো 2 ধরনের হয়, ফর্মাল বা গঠনগত এবং সাবস্ট্যান্টিভ বা বিষয়বস্তুগত। কিন্তু এর বাইরেও আছে ফল্টি আর্গুমেন্ট টেকনিক্স বা ত্রুটিপূর্ণ যুক্তির কৌশল। কিছু উদাহরণ দিন স্যার, যাতে আমি আমার রিপোর্টে ধরতে পারি। শোনো তবে, আমাদের দেশে খুব প্রচলিত একটা ফ্যালাসি হলো অ্যাড হমিনেম, ল্যাটিন শব্দ যার অর্থ মানুষের দিকে। যখন কেউ প্রতিপক্ষের যুক্তির জবাব না দিয়ে তার ব্যক্তিগত চরিত্র আক্রমণ করে, তখন এই দোষ হয়। ধরো একজন রাজনীতিবিদ বললেন, অমুক নেতার অর্থনৈতিক পরিকল্পনার কোনো দাম নেই, কারণ তিনি ব্যক্তিগত জীবনে বিবাহ বিচ্ছেদ করেছেন। এখানে অর্থনীতির সাথে বিবাহ বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই, কিন্তু শ্রোতাদের বিভ্রান্ত করতে এটা ব্যবহার করা হয়। অনেক বলল, এটা তো হরহামেশাই দেখি টকশোতে। আরও আছে স্ট্রম্যান বা খড়কুটার মানুষ। যখন তুমি প্রতিপক্ষের আসল যুক্তিকে খণ্ডন না করে তার যুক্তিটাকে বিকৃত করে দুর্বলভাবে উপস্থাপন করো এবং তারপর সেটাকে ভেঙে দাও। যেমন কেউ বলল, আমাদের বাক স্বাধীনতা থাকা উচিত। তুমি তার জবাবে বললে, ও তার মানে আপনি বলতে চাইছেন যার যা খুশি তাই গালিগালাজ করার অধিকার থাকা উচিত। এটা তো অরাজকতা। এখানে তুমি তার বাক স্বাধীনতার দাবিকে গালিগালাজে নামিয়ে আনলে, যাতে সেটাকে আক্রমণ করা সহজ হয়। ভয়ঙ্কর তো? অনেক মন্তব্য করল। আরেকটা খুব কাজের কৌশল হল রেড হেরিং বা লাল হেরিং মাছ। শিকারী কুকুরদের ঘ্রাণ শক্তির বিভ্রান্তি ঘটাতে আগেকার দিনে এই মাছ ব্যবহার করা হতো। যুক্তিতে এর মানে হল অপ্রাসঙ্গিক কথা বলে মূল বিষয় থেকে মনোযোগ সরিয়ে নেওয়া। ধরো দুর্নীতির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলো, আর উত্তরদাতা বললেন, আমাদের সরকার গত বছর অনেকগুলো নতুন রাস্তা করেছে। রাস্তা করা ভালো, কিন্তু তা দুর্নীতির প্রশ্নের উত্তর নয়। এটা হলো ইররেলেভেন্স বা অপ্রাসঙ্গিকতা, যা মানুষকে বোকা বানাতে ব্যবহার করা হয়। মির্জা সাহেব অনেকের দিকে তাকিয়ে বললেন, তুমি কি স্লিপারি স্লোপ বা পিচ্ছিল ঢালের নাম শুনেছ? না স্যার, এটা এমন একটা যুক্তি যেখানে বলা হয় যদি আমরা ক করি তবে খ হবে, খ হলে গ হবে এবং শেষে সর্বনাশা ঘ হবে, তাই ক করা যাবে না। কিন্তু আসলে ক থেকে যে ঘ হবেই তার কোনো প্রমাণ দেওয়া হয় না। যেমন যদি আমরা ইন্টারনেটের স্পিড বাড়াই তবে ছেলেমেয়েরা সারাদিন গেম খেলবে, পড়াশোনা লাটে উঠবে, জাতি ধ্বংস হয়ে যাবে। মাঝখানের ধাপগুলো যে অনিবার্য তা প্রমাণ না করেই এই ভয়ের সৃষ্টি করা হয়। অনেক হাসল। এটা তো আমাদের মুরব্বীরা প্রায়ই বলেন। আরও একটা আছে, ফলস ডাইলেমা বা মিথ্যা উভয় সংকট। যখন তোমাকে বলা হয়, হয় তুমি আমাদের সাথে আছো, না হয় তুমি দেশের শত্রু, যেন এর মাঝখানে আর কোনো অবস্থান নেই। তুমি তো দেশের বন্ধু হয়েও তাদের বিরোধিতা করতে পারো, তাই না? কিন্তু তারা তোমাকে মাত্র 2টো অপশন দিচ্ছে, যার একটা বেছে নিতে তুমি বাধ্য। মির্জা সাহেব এবার একটু নড়ে চড়ে বসলেন। অনেক সাংবাদিকতায় আরেকটা জিনিস খুব বেশি দেখা যায়, বেগিং দ্য কোয়েশ্চেন বা প্রশ্নে গৃহীত সিদ্ধান্ত। এর মানে হলো তুমি যা প্রমাণ করতে চাইছো তা আগেই সত্য বলে ধরে নেওয়া। যেমন গণতন্ত্রই সেরা শাসন ব্যবস্থা, কারণ জনগণের শাসনই হলো উত্তম। এখানে গণতন্ত্র আর জনগণের শাসন একই কথা। নতুন কোনো কারণ দেখানো হলো না, শুধু কথাটা ঘুরিয়ে বলা হলো। একে চক্রাকার যুক্তি বা সার্কুলার রিজনিংও বলা হয়। অনেক দ্রুত হাতে নোট নিচ্ছিল। স্যার, মানুষ যে বলে সবাই এটা করছে তাই এটা ঠিক, এটা কি কোনো যুক্তি? এটা হলো ফ্যালাসি অফ মেজরিটি বিলিফ বা সংখ্যাগরিষ্ঠের বিশ্বাসের অনুপপত্তি। অধিকাংশ মানুষ বিশ্বাস করলেই কোনো কিছু সত্য বা সঠিক হয়ে যায় না। একসময় অধিকাংশ মানুষ বিশ্বাস করত পৃথিবী চ্যাপ্টা, তাতে কি পৃথিবী চ্যাপ্টা হয়ে গিয়েছিল? আবার আছে কমন প্র্যাকটিস বা প্রচলিত প্রথা, সবাই ঘুষ খাচ্ছে তাই আমিও খাবো। এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য যুক্তি নয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, পার্কের পাখিরা নীড়ে ভিড়ছে। মির্জা সাহেব বললেন, অনেক, এই যে ফ্যালেসিগুলো, এগুলো হলো যুক্তির ভাইরাসের মতো। এগুলো আমাদের চিন্তাকে অসুস্থ করে দেয়, কিন্তু এগুলো চেনার উপায় আছে। একটা দারুণ কৌশল হলো রেফিউটেশন বাই কাউন্টার এক্সাম্পল বা প্রতি উদাহরণ দিয়ে খণ্ডন।
যদি কেউ বলে অধিকাংশ মাদকাসক্ত ব্যক্তি আগে ধূমপান করত তাই ধূমপান মাদকের কারণ, তুমি তখন পাল্টা উদাহরণ দিতে পারো যে অধিকাংশ মাদকাসক্ত ব্যক্তি ছোটবেলায় দুধ খেত তাই বলে কি দুধ খাওয়া মাদকের কারণ? এভাবে তুমি দেখাতে পারো যে তাদের যুক্তির কাঠামোটিই ভুল। অনেক নোটবুক বন্ধ করল। তার মনে হল তার হাতে এখন এক বিশাল অস্ত্রভাণ্ডার। স্যার, আমি কালকের রিপোর্টে এই সব ফ্যালাসি ধরিয়ে দেব। ওই হেলথ ড্রিঙ্ক কোম্পানিটা দাবি করছে যেহেতু কোনো ডাক্তার বলেনি এটা খারাপ তাই এটা ভালো। এটা তো অ্যাপিল টু ইগনোরেন্স বা অজ্ঞতার দোহাই, তাই না? মির্জা সাহেব খুশি হয়ে পিঠ চাপড়ে দিলেন। একদম ঠিক ধরেছ। প্রমাণ নেই মানেই যে সেটা মিথ্যা বা বিপক্ষে প্রমাণ নেই মানেই যে সেটা সত্য তা নয়। তুমি শিখছ অনেক, তুমি শিখছ। ফেরার পথে অনেক ভাবল সত্য আসলে কি। মির্জা সাহেব বলেছিলেন সত্য হলো অবজেক্টিভ, কিন্তু মানুষ তো বলে আমার সত্য, তোমার সত্য। পরের দিন কি এই নিয়ে আলোচনা করা যায়? জ্ঞান, বিশ্বাস আর সত্যের সম্পর্কটা আসলে কি? সে মনে মনে আগামীকালের পাঠের জন্য প্রস্তুত হতে লাগল। পরদিন সকালে অনেকের মেজাজটা একটু খিটখিটে হয়েছিল। চায়ের দোকানে বসে সে তার এক বন্ধুর সাথে তর্ক করছিল। বন্ধুটি বলছিল, দেখ অনেক, সত্য বিষয়টা আসলে আপেক্ষিক, রিলেটিভ। তোর কাছে যেটা সত্য আমার কাছে সেটা মিথ্যা হতে পারে। সবারই নিজস্ব সত্য আছে। মির্জা সাহেব ঠিক তখনই দোকানে ঢুকলেন। অনিকের বন্ধুর কথা শুনে তিনি মৃদু হেসে অনিকের পাশে বসলেন। শুভ সকাল। মনে হচ্ছে তোমরা বেশ গভীর কোনো দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করছ। অনিক বলল, স্যার, ও বলছে সত্য নাকি আপেক্ষিক, মানে আমার সত্য আর ওর সত্য আলাদা হতে পারে। কিন্তু গতকাল আপনি বলেছিলেন সত্য অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ। মির্জা সাহেব চশমাটা খুলে মুছতে মুছতে বললেন, তোমার বন্ধু যা বলছে সেটা একটা খুব প্রচলিত ভুল ধারণা। এটাকে বলা হয় ট্রুথ রিলেটিভিজম। কিন্তু যুক্তিবিদ্যায় আমরা বলি সত্য কোনো ব্যক্তিগত পছন্দের বিষয় নয়। ধরো আমি বললাম ঢাকার তাপমাত্রা এখন ৩০ ডিগ্রি সেলসিয়াস। এটা যদি বাস্তবে সত্য হয় তবে তা আমার জন্য, তোমার জন্য এবং তোমার বন্ধুর জন্য, সবার জন্যই সত্য। এখানে আমার সত্য বা তোমার সত্য বলে কিছু নেই। বন্ধুটি বলল, কিন্তু চাচা, ধরুন আমি বললাম চকলেট আইসক্রিম ভ্যানিলার চেয়ে বেশি স্বাদের। এটা তো আমার জন্য সত্য, কিন্তু অনেকের জন্য মিথ্যা হতে পারে। তাহলে সত্য আপেক্ষিক হল না? মির্জা সাহেব মাথা নাড়লেন। না, এখানে তুমি আসলে আইসক্রিম নিয়ে কোনো তথ্য দিচ্ছ না। তুমি তোমার পছন্দ বা রুচির কথা বলছ। বাক্যটা আসলে হওয়া উচিত, আমার কাছে চকলেট আইসক্রিম বেশি ভালো লাগে। এই বাক্যটা যখন তুমি বলছ তখন সেটা একটা সত্য তথ্য যে তোমার এটা ভালো লাগে, কিন্তু এটাকে সত্যের আপেক্ষিকতা বলা যায় না। একে বলা হয় স্পিকার রিলেটিভিটি বা বক্তা সাপেক্ষতা। কিন্তু যখন আমরা বলি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন সেটা কারো পছন্দের উপর নির্ভর করে না। সত্য হলো বাস্তবতার সাথে দাবির মিল থাকা। অনেকের বন্ধু চুপ করে গেল। অনেক বলল, স্যার, তাহলে জ্ঞান জিনিসটা কি? আমি যদি কোনো কিছু বিশ্বাস করি আর সেটা যদি সত্যি হয় তাহলেই কি সেটা জ্ঞান? না অনেক। প্লেটো এবং পরবর্তী দার্শনিকরা জ্ঞানের একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন। একে বলা হয় ট্রাইপার্টাইট অ্যাকাউন্ট। জ্ঞান হতে হলে ৩টি শর্ত পূরণ করতে হয়। ১. তোমাকে বিষয়টি বিশ্বাস করতে হবে, বিলিফ। ২. বিষয়টি আসলেই সত্য হতে হবে, ট্রুথ। ৩. তোমার এই বিশ্বাসের পেছনে সঠিক যুক্তি বা প্রমাণ থাকতে হবে, জাস্টিফিকেশন। একটু বুঝিয়ে বলবেন? ধরো তুমি লটারির টিকিট কিনলে। তুমি মনে মনে বিশ্বাস করলে যে তুমি জিতবে। ঘটনাক্রমে তুমি জিতেও গেলে। এখন তোমার বিশ্বাস ছিল এবং সেটা সত্যও হয়েছে। কিন্তু তুমি কি জানতে যে তুমি জিতবে? না, কারণ তোমার কাছে জেতার কোনো যৌক্তিক প্রমাণ ছিল না। ওটা ছিল নিখাত ভাগ্য বা লাক। জ্ঞান হতে হলে তোমার কাছে জাস্টিফাইড ট্রু বিলিফ থাকতে হবে। প্রমাণ ছাড়া সঠিক অনুমানকে জ্ঞান বলা যায় না। অনেক নোটবুক বের করল। স্যার, আমার রিপোর্টের শেষ অংশটা নিয়ে কাজ করছি। ওই হেলথ ড্রিঙ্ক কোম্পানিটা দাবি করছে তাদের ড্রিঙ্ক খাওয়ার পর গত ১ বছরে হার্ট অ্যাটাকের রোগী কমেছে। তারা একটা গ্রাফ দেখিয়েছে যেখানে দেখা যাচ্ছে তাদের ড্রিঙ্কস বিক্রি বাড়ার সাথে সাথে হার্ট অ্যাটাক কমেছে। মির্জা সাহেব গম্ভীর হয়ে বললেন, সাবধান অনেক, এখানে তুমি দুটো বড় ফ্যালাসি বা কুযুক্তির ফাঁদে পড়তে পারো। প্রথমটা হল পোস্ট হক এর গোপ্রোপ্টার হক। ল্যাটিনে এই কথার মানে হল এর পরে হয়েছে তাই এর কারণে হয়েছে। অর্থাৎ ক ঘটনার পর খ ঘটেছে মানেই এই নয় যে কই ক্ষয়ের কারণ। হতে পারে হার্ট অ্যাটাক কমার পেছনে অন্য কোনো কারণ আছে, যেমন মানুষের সচেতনতা বৃদ্ধি বা উন্নত চিকিৎসা। আর দ্বিতীয়টা হল কোরিলেশন ভার্সেস কজেশন। দুটো ঘটনা একসাথে ঘটলেই বা তাদের পরিসংখ্যানগত মিল থাকলেই যে একটা আরেকটার কারণ তা নয়। ধরো গবেষণায় দেখা গেল যারা বেশি আইসক্রিম খায় তারা বেশি সানগ্লাসও পরে। এর মানে কি আইসক্রিম খাওয়া সানগ্লাস পরার কারণ? না, আসল কারণ হল গরম আবহাওয়া, যা মানুষকে আইসক্রিম খেতে এবং সানগ্লাস পরতে বাধ্য করে। তোমার ওই কোম্পানির ড্রিঙ্কস বিক্রি বাড়া এবং হার্ট অ্যাটাক কমা দুটোর পেছনে হয়তো তৃতীয় কোনো কারণ আছে, অথবা পুরোটাই কাকতলীয়। অনেক বলল, স্যার, ওরা আরেকটা যুক্তি দিয়েছে। ওরা বলছে কেউ প্রমাণ করতে পারেনি যে আমাদের ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অতএব এটি নিরাপদ। এটা কি ঠিক? এটা হলো অ্যাপিল টু ইগনোরেন্স বা অজ্ঞতার দোহাই। কোনো কিছু মিথ্যা প্রমাণ হয়নি মানেই সেটা সত্য নয়।
আমি যদি বলি কেউ প্রমাণ করতে পারেনি যে মঙ্গলে অদৃশ্য হাতি নেই অতএব মঙ্গলে অদৃশ্য হাতি আছে, এটা কি তুমি মানবে? প্রমাণের দায় বা বার্ডেন অফ প্রুফ তাদের ওপর যারা দাবিটা করছে। চা শেষ করে মির্জা সাহেব বললেন, অনেক জার্নালিজমে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো পরিসংখ্যানের মারপ্যাচ, বিশেষ করে মার্জিন অফ এরার এবং আপেক্ষিক বনাম পরম ঝুঁকি। অনেক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ধরো, খবরে বলা হলো নতুন ওষুধ ব্যবহারে হার্ট অ্যাটাকের ঝুঁকি 50% কমেছে। এটা শুনে মনে হবে ওষুধটা জাদুর মতো কাজ করে। একে বলা হয় রিলেটিভ রিস্ক বা আপেক্ষিক ঝুঁকি। কিন্তু ধরো, বাস্তবে 100 জনের মধ্যে 2 জনের হার্ট অ্যাটাক হয়, ওষুধ খেলে সেটা কমে 1 জন হয়, তাহলে ঝুঁকি কমল 1%, 2 থেকে 1। এটাকে বলা হয় অ্যাবসোলিউট রিস্ক বা পরম ঝুঁকি। কোম্পানিরা বড় সংখ্যা দেখানোর জন্য সাধারণত আপেক্ষিক ঝুঁকি ব্যবহার করে, যা মানুষকে বিভ্রান্ত করে। তোমাকে দেখতে হবে মূল ঝুঁকিটা আসলে কতটুকু ছিল। আর মার্জিন অফ এরার? নির্বাচনের সময় এটা বেশি দেখা যায়। ধরো, বলা হলো জনমত জরিপে ক দল পাবে 45% ভোট আর খ দল পাবে 43% ভোট। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক দল এগিয়ে, কিন্তু যদি বলা থাকে মার্জিন অফ এরার 3%, তার মানে ফলাফল 3% কম বা বেশি হতে পারে। অর্থাৎ ক দলের ভোট 42 থেকে 48%-এর মধ্যে এবং খ দলের ভোট 40 থেকে 46%-এর মধ্যে হতে পারে। এই অবস্থায় নিশ্চিত করে বলা অসম্ভব কে জিতবে। এটাকে টাই বা সমতা বলাই শ্রেয়। সাংবাদিক হিসেবে এই সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝা তোমার দায়িত্ব। অনেক দীর্ঘশ্বাস ফেলল। স্যার, গত 3 দিনে আমি যা শিখলাম তা আমার চিন্তার জগৎকে উল্টে দিয়েছে। এখন আমি বুঝতে পারছি কেন আমার আগের রিপোর্টগুলো দুর্বল ছিল। আমি শুধু তথ্য দিচ্ছিলাম, কিন্তু তথ্যের পেছনের যুক্তিগুলো যাচাই করছিলাম না। মির্জা সাহেব হেসে বললেন, অনেক যুক্তিবিদ্যা বা ক্রিটিক্যাল থিঙ্কিং শুধু ভুল ধরার জন্য নয়, এর মূল উদ্দেশ্য হল সত্যের কাছাকাছি পৌঁছনো। আমাদের আবেগ, কুসংস্কার আর অন্যের প্ররোচনা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখে। যুক্তি হল সেই আলো যা আমাদের পথ দেখায়। তুমি এখন আর শুধু একজন রিপোর্টার নও, তুমি একজন সত্য সন্ধানী। সেদিন রাতে অনেক তার রিপোর্টটি জমা দিল। এবার সে কোনো আবেগী শব্দ ব্যবহার করল না। সে কোম্পানির দাবিগুলোকে খণ্ডন করল যুক্তির মাধ্যমে। সে দেখালো তাদের প্রাকৃতিক দাবির অস্পষ্টতা, ভেগনেস, তাদের পরিসংখ্যানে কাকতালীয় দোষ, পোস্ট হক ফ্যালাসি এবং তাদের বিশেষজ্ঞদের মতামতের ফাঁকফোকরগুলো। পরদিন সকালে এডিটর অনেককে ডেকে পাঠালেন। অনেক ভয়ে ভয়ে এডিটরের কেবিনে ঢুকল। এডিটর তার রিপোর্টটা হাতে নিয়ে বললেন, অনেক, এই রিপোর্টটা অসাধারণ হয়েছে। এতে কোনো চিল্লাচিল্লি নেই, কিন্তু যুক্তিগুলো এতই ধারালো যে কোম্পানি এর উত্তর দিতে পারবে না। এটাই হলো আসল সাংবাদিকতা। অনেক হাসল। শাহবাগের সেই চায়ের দোকানে মির্জা সাহেবের সাথে কাটানো বিকেলগুলো তার চোখের সামনে ভেসে উঠল। সে বুঝতে পারল, যুক্তির আয়নায় তাকালে পৃথিবীটা অনেক বেশি পরিষ্কার দেখা যায়।